লেখিকা শেলি নন্দীর দুয়ে দুয়ে চার। সম্পর্কে ভালোবাসা যেমন দরকার তেমনি রেসপেক্ট থাকাটাও মোর ইম্পর্টেন্ট মোহক। ডোন্ট টক রাবিশ। রাবিশ? তা নয়তো কি, অলওয়েজ তোমার লেকচার, ওটা শুধু স্কুলে দিও প্লিজ। আচ্ছা মোহক, তুমি কি একটুও ভালোভাবে কথা বলতে পারো না আমার সাথে? আই অ্যাম ইয়োর ওয়াইফ, 6 বছরের প্রেম আমাদের। আমি ভালোভাবেই কথা বলি, তুমি নিতে পারো না তৃষা? সোফার উপর বসে পড়ে স্কুল ফেরত বেশ ক্লান্ত তৃষা। একটা বাকযুদ্ধ পরিবেশটাকে একেবারে গুমোট করে দেয় আজকাল। প্রায়ই এমনটা হয় আজকাল। থিতিয়ে গেছে দুজনের সম্পর্ক। কে ঠিক কে ভুল সে বিচার করার সময় আজ আর নেই। মোহক একটা সিগারেট ধরিয়ে বেরিয়ে গেছে ব্যালকনিতে। ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে। অন্ধকার ঘর থেকে ঝাপসা চোখে দেখছে তৃষা। বাইরেটায় শেষ বিকেলের মৃদু আলোর চুম্বন। ধোঁয়ায় ধোঁয়ায় পেছনের ফেলে আসা দিনরা আলপনা দিচ্ছে। মোহক তখন একদম অন্য পুরুষ, প্রেমিক যুবক এক্কেবারে। 2 মাসের প্রেম প্রস্তাবকে মনে পুষছে তৃষা তখন। লাস্যময়ী সুন্দর এক প্রজাপতির মতো উড়ে বেড়ানো জীবন তখন। MA পার্ট 2 পরীক্ষা শেষ। মাসির বাড়ির পাশের বাড়ির ছেলেটা, ছাদে ছাদে চক্ষুদান আর মন চুরি। ব্যাস, তারপর বলা নেই কওয়া নেই, উড়ো চিঠি আর খামের অন্দরে ভালোবাসার পালক। পাক্কা 2 মাস ঝুলিয়ে রেখে হ্যাঁ করেছিল তৃষা। মনে পড়ে সেই সময়ের সবে গড়ে ওঠা প্রেমের স্পর্শ মাখা মুহূর্তগুলো। ধুর, ইউনিভার্সিটির সব ক্লাস করতে হয় নাকি? তো বাঙ্ক করে কি করতে হয় শুনি? ভিক্টোরিয়া নয়তো মুভি? নো ওয়ে, অত দ্রুত নয়। তাহলে একটা ট্রামে চড়ে কলকাতা দেখা? না। তাহলে বাবুঘাট? ধুর, কোথাও যেতে হবে না তোমায়। এই তো অমনি রাগ। রাগটাক মোহক সেনগুপ্ত করে না। আর আজ সেই মোহক সেনগুপ্ত শুধু রাগটাই পারে ফলাও করতে। সময়ের ভাঁজে মানুষ বদলায়, সম্পর্কগুলো ক্ষয়ে যায়। আর তারপর কলিং বেলের আওয়াজে ঘোর কাটে তৃষার। দরজা খুলতে একজন মাঝবয়সী ভদ্রমহিলা। পরনের কাপড়টা বেশ মলিন, ততোধিক মলির মুখ। সারা শরীর বেয়ে দারিদ্র্য জানান দিচ্ছে তার প্রকটতা। একটু কুণ্ঠার অনেকখানি জোর করে আনা আত্মবিশ্বাসকে একসাথে ফুটে উঠছে ওনার মুখে। আচ্ছা, এটা কি তৃষা সেনগুপ্তর বাড়ি? হ্যাঁ, আমি আপনাকে ঠিক। আমাকে আপনি চিনবেন না, আমি পিয়ালির মা। পিয়ালি ভদ্র, আপনার স্কুলের। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। একটু কথা ছিল ম্যাডাম, কিন্তু আমি একটু বিজি। 5 মিনিটের বেশি নেব না সময়। আচ্ছা আসুন ভেতরে। একটু জড়তা নিয়ে ভদ্রমহিলা বসলেন ড্রয়িংয়ে পাতা বেতের মোটা চেয়ারে। বলুন, জল খাবেন? না না, বলছিলাম যে দিদিমণি, আমরা খুব গরিব। আমার মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যাবে যদি আপনি কিছু করেন। আমি কি করব? আপনি ওর ক্লাস টিচার, তাই আপনার কাছে আসা। আমার মেয়ে কাজ করেনি, বিশ্বাস করুন। আপনি যা বলার স্কুলে হেড ম্যাডামকে বলবেন। উনি যার আগে আমার কথা শুনবেনই না। না না, এমনটা নয়। আচ্ছা, আমি কাল ওনাকে বলে দেব। আপনাকে কল করা হলে আপনি আসবেন আর যা বলার বলবেন। ক্লাসে প্রায়ই এটা ওটা প্রবলেম লেগেই থাকে, কিন্তু এবারের পিয়ালিকে নিয়ে প্রবলেমটা বেশ গুরুতর। তৃষার চোখে অন্যতম এক ব্রাইট স্টুডেন্ট এই মেয়েটা। আজ তাহলে উঠি? হ্যাঁ আসুন। ভদ্রমহিলা কাচুমাচু মুখে আরেকবার অনুরোধ করে বেরিয়ে যান বাইরে। অন্ধকারে হারিয়ে যায় অসহায় এক মা। স্টাফ রুমে সোনালির পাশের চেয়ারে বসে কমলিকা, ওর উল্টো দিকেই তৃষা। 3 জনের বন্ধুত্ব বেশ। অসমবয়সী হলেও ভাবনা চিন্তায় অনেকাংশে এক বলেই হয়তো এই বন্ধুত্বা। পিয়ালির মায়ের বাড়িতে আসাটা ওদের জানায় তৃষা। সে কি একেবারে বাড়ি চলে গেছে? আচ্ছা, ব্যাপারটা নিয়ে তেমন জল ঘোলা হলো না তো? সেটাই তো দেখছি, কিন্তু সত্যি বলতে আমার তো বিশ্বাস হয় না। তবে আজ যাবো HMকে বলতে। ছাড় না। না গো, কোথাও একটা খচখচ করছে। দেখ, যেটা ভালো মনে হয়। ইদানিং ক্লাসে চুরি হচ্ছিল বেশ। আজ পেন তো কাল কারো টিফিন বক্স। টুকটাক রিপোর্ট আসছিল ছাত্রীদের কাছ থেকে। এরপর একটা দামি ছাতা আর একটা সোনার চেন চুরি যায় বলে অভিযোগ আসে। সরকারি স্কুলের চৌহদ্দিতে নেই CCTV।
তৃষা জানিয়েছিল ব্যাপারটা হেড মিস্ট্রেসকে। উনি সারপ্রাইজ চেকিং করলে পিয়ালির ব্যাগ থেকে সোনার হারটা পাওয়া যায়। এরপর উইদাউট গার্জিয়ান কল মেয়েটাকে তাড়িয়ে দেওয়া হয় স্কুল থেকে। ও আর আসেনি তারপর থেকে স্কুলে। চুরির ব্যাপারটা তাতেও বন্ধ হয়নি যদিও। ব্যাপারটা নিয়ে খটকা লাগলেও কোনো প্রতিবাদ ওঠেনি মেয়েটার হয়ে। একটা গরিব ঘরের মেয়ে অপমানের তলানিতে কোণঠাসা হয়ে যদি স্কুল থেকে চলে যায়, কার তাতে কী বা আসে? এইচএমের ঘরে বেশ কিছুক্ষণ সময় কাটে তৃষার। সবটা শোনার পর চুপই ছিলেন। ঠিক আছে, আমি দেখছি। তৃষার হাতে আজ বেশ খানিকটা অবসর। হাজব্যান্ড গেছে অফিস ট্যুরে মুম্বাই। স্কুল থেকে ফিরেই ফ্রেশ হয়ে নেয় তৃষা। ধরে থাকা মাথাটাকে ছাড়ানোর জন্য চায়ের জল বসায় রান্নাঘরে এসে। ফ্রিজ থেকে বার করে সকালের তৈরি পোহা। মাইক্রোওয়েভে গরম করে নেয় চটজলদি। এরপর ব্যালকনিতে এসে বসে আর 5টা দিনের থেকে একটু আলগা হয়ে। এরপর পড়ে আছে গোটা একটা সন্ধ্যা। একটা গেট টুগেদার করাই যায়। ফোনে ডেকে নেয় বন্ধুদের। প্রিয়ানি আর তথাগত ওর স্কুল ফ্রেন্ড পাশের ফ্ল্যাটেই থাকে। আরও ছড়িয়ে থাকা বন্ধুদের ডাক পড়ে। কেউ আসতে পারে, কেউ পারে না। 7টার মধ্যে একে একে হাজির হয় বন্ধু দল। ম্যাডাম, আজ আমরা কি খাচ্ছি? কি রান্না করেছিস বল। ধুর, স্কুল যাবার আগে পার্শে মাছ আর উচ্ছে ভাজা করে খেয়ে গেছি। ফ্রিজে রাজমা পড়ে আছে, আর কি। ওকে, আজ শুধু আড্ডাই হোক। জোম্যাটো আছে, আবার চিন্তা কি? সেই ঝটপট মেনু ঠিক করে অর্ডার দিয়ে দেয় তৃষা। ডাইনিংয়ে আড্ডা পর্ব বেশ জমে উঠেছে। এ কথা সে কথায় ভরন্ত একেবারে। এই মোহকদার কি ব্যাপারে? একটা পার্টিতেও কিন্তু উনি নট অ্যাভেলেবেল। ও তো বেশিরভাগটাই বাইরে বাইরে। এবার তোদের একটা বেবি দরকার খুব। জানিসই তো সব। ডক্টর দেখাচ্ছিস? না, এখন আর ওসব ভালো লাগে না। বাট ডোন্ট ওয়েস্ট টাইম তৃষা। আমার মামাতো দিদির 12 বছর পর বেবি হলো, সো। তৃষার আর ভালো লাগে না এসব শুনতে। একটা স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এটা। অনেকটা লড়াই আর কিছুটা যুদ্ধ হয়ে গেছে 4 বছর ধরে। আর ভালো লাগে না এই একঘেয়ে চিকিৎসা, সেই ব্যর্থতা, সেই হতাশা, আর তারপর বালিশ ভেজানো রাত। মোহক একটা সময় পর্যন্ত পাশে ছিল, এখন সেই ছায়াটাও নেই আর। রুক্ষ একটা মরুভূমি হয়ে গেছে জীবনটা। স্কুলের সময়টুকু শুধু শ্বাস নেয় তৃষা প্রাণ ভরে। যখন যে ডাক্তার বলেছে তখনই ছুটেছে সেখানে। তাবিজ কবচও কম করেনি। হতোদ্যম একটা বিষের মতো। একবার নির্জীব করে দিলে আর উঠতে পারে না আত্মবিশ্বাস। তৃষারও এখন সেই অবস্থা। মোবাইলটা বেডরুমেই উপুর হয়ে পড়ে আছে। বন্ধুরা চলে গেছে একে একে। এলোমেলো ঘরদোর পরিষ্কার করতে করতে আরও কিছুটা সময় যায় তৃষার। বেডরুমে এসে মোবাইলটা হাতে নিতেই একটু নয় বেশ খানিকটা অবাক হয় তৃষা। 7টা মিসড কল। বুকটা ধড়াস করে ওঠে। তুহিনা, পৃথার, মোহক 3 জনের নাম ফুটে ওঠে মোবাইলের কোলে। মোহক তো ফোনই করে না আজকাল। তাহলে রিং করে তৃষা। হ্যালো। হা হি ফিনিশড? মানে আমি না থাকলেই তো সভা বসে আমার বাড়িতে, সাথে খানা পিনা। তো কি করব আমি? বসে বসে দিন গুনবো কখন আমার হাজব্যান্ড আসবে? আর 5 জন মহিলা যা করে তুমিও করবে? আমি কে কি করে বা করছে আই ডোন্ট বদার। সে তো জানি। তথাগত এসেছিল? কলির কেষ্ট? হ্যাঁ। ছোকছোকানিটা আর গেল না ওর? মহিলা পরিবেষ্টিত না থাকলে ওর আর চলে না, না? আচ্ছা, তুমি কি এইসব বলার জন্য ফোন করেছিলে? কেন, আজকাল আমার ফোনও কি বিষের মতো লাগে? এত ঝাল কেন কথায় তোমার? ফোনটা কোথায় ছিল তোমার? কেন পাওয়া যায় না ফোনে? ফোন বেডরুমেই ছিল। তুমি কোন রাজকাজ করছিলে? প্লিজ মোহক, আর ভালো লাগছে না। আই অ্যাম টায়ার্ড। আমি শুতে যাব। সে তো টায়ার্ড লাগবেই। মোহক, কিছু ইম্পর্টেন্ট থাকলে বলো প্লিজ। ধুর, মেজাজটাই চটকে দেয়। ফোনটা কেটে দেয় উপরান্ত। সেরা উপশিরা বেয়ে একটা অবসাদের চোরাস্রোত মিশে যায় তৃষার শরীরে। মাথাটা পাথর হয়ে যায়। মোহক সেনগুপ্ত একটা অমানুষ হয়ে গেছে তৃষার কাছে। একেবারে রংচটা সম্পর্ক। দাম্পত্যের মেকি রং মেখে শুধু জীবন পৃষ্ঠায় আঁকিবুকি। বেডরুমের মাস্টার ওয়ালটায় টাঙানো মোহক আর তৃষার একটা ছবি, বেশ বড় ল্যামিনেশন। উটিতে হানিমুনের সেই ছবিটা। প্রেম চুয়ে পড়া মুহূর্তটা এখন বিদ্রুপ করে তৃষাকে। আলোটা নেভায় তৃষা। আজ একটু বেটার, কাল থেকে যাব গো স্কুল। পুজোর শাড়ি কিনেছি কয়েকটা, জলদি ঠিক হয়ে নে তো। বাড়িতে বসে একদিন হাঁপিয়ে উঠেছি গো কমলাদি, আর ভালো লাগছে না। ভাইরাল তো একটু উইক তো হবি, সাবধানে আসিস।
মুখে একদম রুচি নেই, কিছু খেতে ইচ্ছে করছে না। শিউলি পাতার বড়া করে খা, দেখবি কাজ দেবে। আচ্ছা নে, রেস্ট নে, কাল দেখা হবে। একদম, বাই। বিছানার এলোমেলো চাদরটা গুছিয়ে বাথরুমে আসে তৃষা। চোখ মুখ বেশ ফোলা ফোলা, চোখের নিচটায় বেশ কালি, কেমন একটা বুড়িয়ে যাচ্ছে যেন। আয়নায় ভালো করে মুখটা দেখতে থাকে তৃষা। পুরনো হয়ে যাচ্ছে সে মোহকের কাছে। একটা সময়ের পর কি সব দাম্পত্যেই পলি পড়ে? নিছকই একটা অভ্যেস বয়ে বেড়ায় সম্পর্কের দায়ভার। সন্তানহীন দাম্পত্যে এমন তেতো রং কি খুব স্বাভাবিক? মোহকের মনে কি অন্য কেউ বাসা বাঁধছে? তৃষার প্রতি একটা তিক্ততা কেন? তৃষা বুঝতে চেষ্টা করেছে খামতিগুলো, পারেনি, হারিয়ে গেছে গভীরতা মাপতে মাপতে। মোহক এখনো ফেরেনি মুম্বাই থেকে। এতদিন একলা কেটেছে অসুখ নিয়ে। আপদে বিপদে তথাগত যথেষ্ট সাহায্য করেছে। ডাক্তার ওষুধ সবই তো করলো খুব ভালো বন্ধু হিসেবে, অথচ এই নিয়েও মোহকের বক্রোক্তি সহ্য করতে হয় তৃষাকে। রাতে শুতে যাবার আগে একটা দায়সারা ফোনে কর্তব্য দেখিয়েছে মোহক সেনগুপ্ত, যে কিনা আগে তৃষার গায়ে একটা মশা কামড়ালেও আহাউহু করে প্রেম বেচত। খুব অবাক লাগে আজকাল একটা মানুষ এমনভাবে বদলে যেতে পারে। পুরনো জামাকাপড়গুলো গুছিয়ে একটা ব্যাগে চালান করে তৃষা। সময় করে দিয়ে আসবে একদিন মিশনারিস অব চ্যারিটিতে। আলমারির নিচের থাকটায় চোখ চলে যায়, পুরনো সব অ্যালবামদের ভিড়। প্রথমটা খুলে চোখ ডোবায় সে, বিয়ের পরের বছর সিমলার ছবিগুলো। কি ভীষণ প্রাণবন্ত এখনও। অ্যালবামগুলো দেখতে দেখতে চোখগুলো ঝাপসা হয়ে যায় তৃষার। গুছিয়ে রাখে যেমনটা ছিল। হঠাৎ মনে পড়ে যায় সেদিনের ভদ্রমহিলার কথা। কি করুণ এক আরতি ছিল কথায়। তারপর কি হলো অজানাই রয়ে গেল যে। একটা ফোন করে নেয় তৃষা কমলিকাদির কাছে। পিয়ালির ব্যাপারটা আর এগোলো না রে? হেডমিস্ট্রেস এ নিয়ে তো আর কিছুই বলেনি। ও আচ্ছা, মেয়েটার বাড়িটা কোথায় জানো? না তো। প্লিজ ওর ক্লাসে গিয়ে কারোর কাছ থেকে ঠিকানাটা জেনো। ঠিকানা জেনে কি করবি তুই? যাব। তোর এই শরীর নিয়ে আমি ঠিক আছি, চিন্তা করো না। ঠিকানা পেয়ে একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে তৃষা গন্তব্যে। স্কাউট পাড়ার সরু গলিটার কাছে এসে দাঁড় করায় রিক্সাটা। পাশের এক ফালি সরু গলি, রাস্তার পাশে কয়েকজন বসে তাস খেলছিল। ঠিকানাটা বলে দিল তাদেরই একজন। গলির একধারে কাঁচা নর্দমা আর নোংরার স্তূপ। গলির একবারে শেষে বাড়িটার সামনে এসে দাঁড়ালো তৃষা। ছ্যাদলা ধরা নোনা দেওয়াল, বেশ খানিকটা ভাঙা, দাঁত বের করে তাকিয়ে আছে ইটগুলো। কাঠের দরজাটাও কোনো মতে দাঁড়িয়ে আছে মাঝখানে। শিকলে বারতিনেক আওয়াজ করতে ভেতর থেকে উকি মারেন সেই ভদ্রমহিলা। ও মা, দিদিমণি আপনি? পিয়ালি কোথায়? আসুন ভেতরে। বারান্দার একপাশে চরকায় সুতো কাটছিল পিয়ালি। একটা প্লাস্টিকের টুল দিলে তার ওপর বসে তৃষা। উঠোন জুড়ে বনতুলসী আর নাম না জানা আগাছাদের ঝোপ, বেশ মশার উৎপাত। ঘরের ভেতরে দারিদ্র উকি মারছে দরজা দিয়ে। ক্যালেন্ডার দিয়ে দেওয়ালের ফাটলগুলো ঢাকা। অনেকগুলো টিনের বাক্স আর একটা ছোট খাট। পিয়ালি, স্কুলে আসছিস না কেন? মাথা নিচু করে থাকে মেয়েটা। কি হলো, কিছু বলো। চোর অপবাদ দেওয়ার পর আর কোন মুখে যাবে দিদিমণি? ও না গেলেও তো চুরি হচ্ছে। আমি জানি আমার মেয়ে চুরি করেনি। তাহলে স্কুল থেকেও তো আমায় কেউ ডাকলো না। আমরা গরিব মানুষ, আমাদের জন্য আর কেই বা। আমি বেশ কয়েকদিন স্কুলে যাইনি, শরীর খারাপ ছিল, আমি জানতে এসেছি তাই। দিদিমণি, ওর বাবা চোর হলেও মেয়ে আমার চোর নয়। ওর বাবা? হ্যাঁ, 2 বছর আগে একটা চুরির জন্য জেলে যেতে হয়েছিল। এখন ভালো মানুষ, যদিও ট্রেনে ঝালমুড়ি বিক্রি করে। ও দিদিমণি, আমি কারোর কিছু চুরি করিনি। সোনার হারটা কিভাবে এলো সেটাও জানি না। তৃষা কাছে ডাকে পিয়ালিকে। চোখ দুটো ছলছলে, অভিমান, দুঃখ আর হতাশা মিশে কান্না তৈরি করেছে মেয়েটাকে। তুই আবার স্কুলে আসবি, মাথা উঁচু করে ক্লাস করবি, আমি তো আছি। প্রণাম করে পিয়ালি। তৃষা আশীর্বাদ করে। একটু চা? না না, আমি আরেকদিন আসবো। গরিবের বাড়িতে এলেন খালি মুখে? একদম এসব কথা নয়। মেয়ে আপনার পড়াশোনায় ভালো, একটু পরিবেশ পেলে অনেক বড় হবে। সন্ধ্যার চাদরে গা মুড়ছে পৃথিবী, ভালো লাগছে মনটা। একটু হাঁটতে ইচ্ছে করছে তৃষার। পুজো ফুজো গন্ধ মাখা সন্ধ্যা। বড় রাস্তার দুপাশের দোকানগুলো আলো মেখেছে পার্বণী সুখে। তথাগতর ফোনে ঘোর কাটে তৃষার। কিরে, শরীর ঠিক তো? হ্যাঁ রে। ওষুধ খাস ঠিক মতো? 2 বছর আগে তৃষার শ্বশুরবাড়িতে বড়সড় একটা চুরি হয়েছিল। পুড়ে গেছিল পরিবারের সবাই। ফাঁকা বাড়িকে আত্মসাৎ করেছিল চোর বা চোরেরা। কি হয়েছিল তাদের? জেল হয়েছিল, হয়তো বা গণপ্রহার। হয়তো এখন সূত্রে নামা মন্ত্রে আবার নতুন করে শুরু করেছে জীবন। হয়তো চাই ঝালমুড়ি বলে এক কামরা থেকে অন্য কামরায় এগিয়ে চলাই রোজ নামচা। চোরের মেয়ে চোর অপবাদ, আর তারপর শিকার হয়ে বঞ্চনা, এমনটাও হয় হয়তো। পিয়ালিরা চরকা কাটে আর ভাগ্যের সুতোয় দুর্ভাগ্য গাঁথে। তৃষার মন আনমনে ছবি আঁকতে থাকে। একটা ঘুপচি ঘরে টিমটিমে বাল্বের আলো।
মেঝের ওপর উপুর হয়ে বসে আছে একটা মেয়ে, ছেঁড়া ইতিহাস বইতে পড়ছে ভারতের মোঘল সাম্রাজ্যের পতন। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কেমন লাগলো এটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।